ঘুম ভেঙেছে তাহলে? কথাটা বলতে বলতেই ফারাজ সিটে বসে আমাদের কফিটাতে চুমুক দিয়ে ডান হাতের কফিটাতে নিশির দিকে এগিয়ে দিল। ফারাজ আর কফি দুটো রেখে নিশির মন ভালো হয়ে গেল। যাক, কথা বলার মানুষ তো পাওয়া গেল। কফি খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ভেবেছিলাম ঘুমাচ্ছ, তাই আমি আর রানী কফি খেতে খেতে গল্প বলে নিয়ে আসলাম, কিন্তু এসে দেখি উল্টো। আড্ডাতে আমার দেখা রানী সবচেয়ে বেস্ট। ও খুব মনোযোগ দিয়ে কথা শোনে, হোক সেটা হাবিজাবি আর অপ্রয়োজনীয়। খুব চমৎকার একটা মেয়ে, খুব সহজেই মিশতে পারে। তা সিলেট কি তোমরা ঘুরতে এসেছিলে নাকি? উফু, ফুপির বাড়ি বেড়াতে এসেছিলাম। কাজিনের ছোটখাটো একটা প্রোগ্রাম করার কথা ছিল, আর তার সাথে ঘোরাঘুরিও হয়ে যাবে। দুয়ে দুয়ে চার হয়ে গেল আর কি। তা সবে তো এইচএসসি দিলে, অ্যাডমিশনের প্রিপারেশন না নিয়েই ঘোরাঘুরি করছো? আই মিন টু সে, এই সময়টাতে স্টুডেন্ট লাইফের সবচেয়ে স্পেশাল মোমেন্ট। আমার চাহিদা সহজ সরল, অত কিছু আমার লাগবে না। ঘুরবো ফিরবো, স্টাডি কন্টিনিউ করব। আর তাছাড়া বাবা তো বলেই দিয়েছে, পাবলিক প্রাইভেট কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার কমফোর্টনেস। ঢাবির এক্সামটা দিব, তবে উইদাউট প্রিপারেশন। সবাই যেখানে রেস্টলেসলি টেনশন করবে, আমি সেখানে চিল করব। বাহ, নির্ভর ক্যারিয়ার প্ল্যানিং। তারপর প্যাশন কি? খুব ভালো একজন সাপোর্টিভ মা হব। এরকম একটা কথা এই মুহূর্তে এই বাচ্চা মেয়েটার মুখে শুনবে ফারাজ ভাবতেও পারেনি। কিছুক্ষণ নিশির মুখের দিকে তাকানোর পর ফারাজ খেয়াল করলো এই বাচ্চা মেয়েটার মুখ ক্রমশ তীব্র একটা মাতৃত্বের ছাপ ফুটে উঠেছে। আড্ডার মাঝখানে আহিল এসে ফারাজের পাশের সিটে বসে পড়ল। কথা বলতে বলতে নিশি আহিলের দিকে এক পলক তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিতে গিয়ে মাথায় বাজ খেলে যাবার মতন অবস্থা। কয়েকটা ঢুক দিলে মুখটাতে 2 মাসের নিষ্পাপ বাচ্চার মতন করে পাথরের মূর্তি হয়ে বসে রইল। কি ব্যাপার নিশি, হঠাৎ এমন চুপ করে গেলেন যে? ফারাজের কথা শুনে কিছুটা কারেন্টের শক খাওয়ার মতনই চমকে উঠল নিশি। জোর করে মুখে হাসি টেনে ঘাড় এমন ভাবে নাড়ালো যেন জয়েন্টে জং ধরেছে। চুপচাপ দর্শকের ন্যায় ফারাজ আহিলের আর রানীর কথা শুনতে লাগলো, যদিও এটাকে কোনো অংশে আড্ডা বলা যায় না। রানী লেখাপড়া করো? আপায় আমারে দস্তখত করা হিগাইছে, এরপরে অনেকগুলান বাংলা ছড়া, আবার আমারে একখানা ছোট বাক্স কিনা দিছে, এর ভিতরে কুত্তা বিলাই নাচানাচি কইরা লেখাপড়া হিগায়। ওটা ট্যাবলেট, কোনো বাক্স না। তোমার আপা এত কিছু শিখালো আর সামান্য নামটা শিখাতে পারলো না? রিডিকিউলাস। এই যে সাবধান কইয়া দিলাম, তখন থেকে দেখতাছি ইংরেজিতে গাল মন্দ করেন খালি। গাল কইলাম আমিও দিতে পারি, কিন্তু আফায় আমারে ভদ্রতা হিগাইছে, আর আমি হেললেই আপনারে কিছু কইতাছি না। তাই নাকি? তোমার আপাও তার শিক্ষা। এই যে আপারে নিয়ে কোনো কথা হইবি না। থুবরা দেখতে বালা হইলে কি আইবে, হাসলে তো পুটকা মাছের লাহান লাগে। ইউ স্টুপিড বেটা কানেকার। রানী কতবার করে বললাম স্টুপিড না, স্টুপিড। কথাটা বলেই নিশির সামনের দিকে তাকাতেই দেখলো আহিল বাজখাই চোখে তার দিকে তাকিয়ে আছে, আর আশেপাশের লোকজন তাদের দেখে হাসছে। কি শুরু করলি তোরা? আশেপাশে তাকা, আমরা একা উঠি নাই এখানে। শুধু শুধু পাবলিককে বিনোদন দিচ্ছিস কেন, সেটা বুঝলাম না। তুই? নিশিকে ঠোঁট চেপে হাসতে দেখে আহিল আর কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রইল। যে নিশি চিপস তুলতে যাবে, অনেকে চিপস না অন্য কিছু দে, এসব ওনার পছন্দ হবে না। আমার রাইট মিস নাতাশা? আহিলের কথা শুনে নিশি চিপস নিতে গিয়েও নিল না, রেখে দিল। আসলে চিপস আমার খুব একটা পছন্দ না। অফিসের কাছে সিলেট যেতে হয়েছে আহিলকে, অনেকটা বাধ্য হয়েই বলা চলে, কেননা নিশির এই অবস্থায় কোনোভাবেই আহিল দূরে থাকতে চায় না। আশরাফ সাহেব নিজের ছেলেকে পাঠাতেন না,
কিন্তু এই প্রজেক্টর এর ক্লায়েন্টদের আহিল শুরু থেকেই হ্যান্ডেল করে আসছে। তাহলে লিগ্যাল এগ্রিমেন্ট সাইনিং প্রসেসও আছে। তা না হলে অ্যাক্টিভ কোনো এমপ্লয়ি দিয়ে কাজটা করিয়ে নেওয়া যেত। সিলেট থেকে সরাসরি আহিল হাসপাতালে নিশির কাছে চলে আসলো। তখন থেকে দেখে না সেই পিচ্চিটাকে। সেই ভোরে ঘুমের মাঝে কপালে চুমু খেয়ে এসেছিল। বুকটা বড্ড খা খা করছে পিচ্চিটাকে বুকে জড়িয়ে ধরার জন্য। হাসপাতালে ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টা বেজে গেছে আহিলের। কেবিনে ঢুকার পর নার্স দুটো ছালাম দিয়ে নিঃশব্দে বের হয়ে গেছে। নিশিকে ঘুমোতে দেখিয়ে আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতর থেকে দরজাটা আটকে দিলেন। পরনের কোটটা খুলে সোফায় রেখে প্যান্টের পকেট থেকে মোবাইল, ওয়ালেট, গাড়ির চাবি খুলে টেবিলের উপর রেখে সোফায় গা এলিয়ে দিলেন। আজকের জার্নিটাতে বেশ ঢকল গিয়েছে তার উপর দিয়ে। কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে দাঁড়িয়ে শার্টের ইয়ং খুলতে খুলতে অ্যাটাচড ওয়াশরুমটায় ঢুকে পড়ল ফ্রেশ হবার জন্য। হোয়াইট শালো টি শার্ট আর জিন্স ট্রাউজার গায়ে চাপিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নিশির দিকে এগিয়ে গেল। অ্যাক্সিডেন্টের আজ 9 দিন। এই 9 দিনে মেয়েটা একটুও হাসেনি তার সাথে, ইভেন ভালো করে কথাও না। কি হয়েছে জিজ্ঞেস করলেই তার এক কথা, আপনি এখানে কেন এসেছেন? খারাপ লাগলেও সে পাত্তা না দিয়ে জোর করে ওর গায়ের সাথে লেপটে থাকে। বেশি জোরও আবার করতে পারে না, যদি ব্যথা পায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না, এইভাবে একটু ভালো লাগছে না। আগে নিশুটা চাই আমার। আজকে সিলেট গিয়ে রেল ক্রসিংয়ে আটকে পড়ে আমাদের প্রথম দেখাটা মনে পড়ে গেল। নিশু, তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? অবশ্য ভোলার মতো ছিল না। দুষ্টু হাসি এসে নিশুর মুখে স্লাইড করতে করতে কথাগুলো বলছিল আহিল। আজ তো তুমি এটাতেও প্রেম পেল না আমার, অথচ ভালোবাসি হয়ে গেল ঠোঁটের ভাঁজে। আমার কি দোষ বলো? এই ঠোঁটের মায়ে তো আটকে গেলাম। ভোরের দিকে দরজার খটখটানির শব্দে ঘুম ভেঙে গেল আহিলের। সময় নিয়ে উঠে দরজা খুলে দেখলো ডিউটি ডক্টর চেক আপে এসেছে। গুড মর্নিং। আপনি আমাদের হসপিটালকে এভাবে আপন করে নেবেন ভাবিনি। এখানে থেকেই অফিস করছেন, রাতে থাকছেন। ভাগ্যিস আমার বউ আপনাকে দেখেনি, তা না হলে আর সংসারটাই করা হতো না আমার। জবাবে মুচকি হেসে গেল আহিল। মিস্টার মাহমুদ, এখন থেকে ওনাকে একটু একটু করে হাঁটা চলায় অভ্যস্ত করতে হবে। উনি যে হারে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন, এতে অলস হয়ে যাবে। আর না হাঁটার ফলে হিউম্যান বডি সেলগুলো অনেকটা অসাধ হয়ে পড়ে। সো বাট ডক্টর, ওর পায়ের ফ্র্যাকচার। এর জন্যই অল্প অল্প করে হাঁটতে হবে, রেস্ট নিতে হবে। প্রথম প্রথম কষ্ট হবে, বাট তাও কন্টিনিউ করতে হবে। আর কিছু হওয়ার বদলে ও ব্যাপারটা আসে। ওনার চেক আপে যখন আসছি তখন দেখি হয় ঘুমাইছে, নয় মন খারাপ করে শুয়ে আছে। আমি তো ভেবেছিলাম ওর মেডিসিনের জন্য ঘুম হচ্ছে এমন। না, এখন সব নর্মাল, মেডিসিন চলছে। ঘুমের কোনো মেডিসিন ইনি ওনাকে আপাতত প্রেসক্রিপশন করা হয়নি। তবে দুর্বলতা থেকে ঘুম হতে পারে, কিন্তু অতিরিক্ত ঘুমের ব্রেনের জন্য এফেক্টিভ। ওকে ডক্টর, আমি ব্যাপারটা খেয়াল রাখবো। নিশির হেলথ নিয়ে আহিল ডক্টরের সাথে আরো কিছু কথা বলে তারপর বিদায় নিলেন। এদিকে আশরাফ সাহেব আহিল আর নিশির বিয়ের কথা নাজমুল ইসলাম মানে নিশির বাবার কাছে বললেন। এ ব্যাপারে শিমুল এবং মুনতাহারকেও জানানো হয়েছে, তবে আগের কোনো কথাই তাদের জানানো হয়নি। প্রথমে শিমুল কিছুটা অভিমান করে থাকলেও নিশির কথা মনে করে তিনি বেশ খুশি হয়ে গেলেন। এদিকে মুনতাহার আহিলকে হাসপাতালে দেখে কিছুটা আঁচ করতে পারলেও ও এখন সবকিছু তার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। বিয়ের ব্যাপারে আহিল বলেছেন নিশকে যেদিন রিলিজ দেওয়া হবে সেদিনই যেন আয়োজন করা হোক, সেটা ঘরোয়া ভাবেই। তবে সেই দিনই সে আর কোনোভাবেই এই মেয়েটাকে দূরে রাখতে পারবে না। দরকার হলে রিসিপশন পরে বড় করে করা যাবে। নাজমুল কিংবা আশরাফ সাহেব তাদের কারোরই সেই ব্যাপারে কোনো অভিযোগ নেই। ছেলেটা যে এই মেয়েটার মধ্যে নিজের প্রাণ লুকিয়ে রেখেছে তার কেউ না বুঝুক, তারা ঠিকই বুঝেন। সে ভাবতেই তার বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি বলতে শুধু দুবারের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এই যা নিয়ম করে প্রায় রোজই শিমুল আরিফকে নিয়ে নিশিকে দেখতে আসে, নানান গল্প করে আর সময়টা বেশ কাটে নিশির।
মন তাহারও আসেন মেয়েকে দেখতে, সাথে করে এটা সেটা নরম খাবার করে আনে। এভাবেই দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে গেল। এর মধ্যে নিশি দুইজন নার্সকে নিয়ে রুমের মধ্যে হাঁটা চলা শুরু করেছে। আহিলকে সে কোনো মতেই পাশে ঘেঁষতে দেয় না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। এই কথা সে কথা, বহু কথা। আহিল চুপচাপ শুনে হাতের মুঠো শক্ত করে। কি আর করবে, কথা কাটাকাটি করলে নিশিও সমান তালে চিল্লাবে। তারপর জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে রইবে। এই তো। কিন্তু মেয়েটার অভিযোগগুলো ভাঙাতেই হবে। এত অভিমান আহিল যে আর মেনে নিতে পারছে না কোনো মতেই। সবার সাথে কথা বলে, হাসে, কিন্তু আহিলকে দেখলেই চুপ হয়ে যায়, আর হাসে না। আহিল শত কথা বলেও তার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। দম বন্ধ হয়ে আসে তার। মনে হয় কেউ গলা চেপে ধরে গায়ের প্রতিটা শিরায় শিরায় ছুরি চালাচ্ছে। এত রাগ কেন নিশি তার উপর করে আছে? এত অসহায় লাগে নিজেকে মাঝে মাঝে নিজের কাছে। কেন করছে নিশি এমন? কেন? 15 দিন হাসপাতালে কাটানোর পর নিশিকে আজ ডিসচার্জ দেওয়া হয়েছে। রানী নিশি সবকিছু গুছিয়ে নিচ্ছে। আহিল নিশিকে নিয়ে ডক্টরের চেম্বারে গিয়েছে চেক আপের জন্য। ডক্টর প্রায় মাসখানেক পেপার রেস্ট আর কিছু ডিরেকশন দিয়ে মেডিসিন চেঞ্জ করে দিয়েছে। কেবিনে নিশিকে নিয়ে ফিরতে ফিরতে রানী প্রায় সবকিছু গুছিয়ে নিয়েছে। মুমতাহার আর নাজমুল সাহেবও ততক্ষণে এসে গেছে নিশিকে নিতে। তাদের দেখে আহিলের মনটা বেশ খারাপ হয়ে গেল। এখনই তো ওর কাছ থেকে দূরে সরে যেতে হবে। বিয়ের ব্যাপারে কথা হবার পর থেকে মুমতাহার আহিলকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আহিলের সবকিছুই সে খেয়াল করে। না, ছেলেটা বেশ স্মার্ট, কথাবার্তা কি সুন্দর। এই তো কি সুন্দর করে সালাম দিয়ে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তার মেয়েটাকেও যে ছেলেটা চোখে হারায়। নিশিকে গাড়িতে তুলে দিয়ে আহিল বাড়ি চলে গেল। খেয়ে দিয়ে বেশ ফ্রেশ একটা ঘুম দিয়েছিল আহিল। ঘুমটা ভাঙল মা আর আরফির ডাকে। কেন? মায়ের এমন কথা শুনে মনে বেশ ফুরফুরে হয়ে গেল আহিলের। তাই দেরি না করে রেডি হতেই চলে গেল। দুপুর 2টো বেজে গিয়েছে। নিশিদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে আজকে এত বড় একটা সারপ্রাইজ তার পরিবার দিবে সে ভাবতেও পারেনি। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ আহিল তার বাবা মাকে জড়িয়ে ধরে রইল। একটু পর ফারাজও এসে উপস্থিত হলো। 3টে নাগাদ কাজী এসে দুটো পরিবারের উপস্থিতিতে কলেমা পড়া এবং নিশি এবং আহিলের বিয়ে হয়ে গেল। আর কোনো আত্মীয় স্বজনে উপস্থিত হতে পারেনি। অনেকটা হুটহাট করে প্ল্যান করেই সবকিছু করা যাকে বলে। যদিও বিয়ের প্রস্তুতি আগে থেকেই চলছিল, কিন্তু নিশির রিলিজটা হঠাৎ হয়ে যাওয়াতে এই প্ল্যানিং বেশ ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে গেল তাদের। কিন্তু এ বাড়িতে আসার এতক্ষণের মধ্যেও নিশিকে দেখতে পেল না। সে বেশ ছটফট করছে ভেতরটা পিচ্চিটাকে দেখার জন্য। রানীকে দিয়ে খাবারের প্লেট আনিয়ে নিশির কাছে ছুটে গেলেন নাজমুল সাহেব। মেয়েটা যে অনেক রেগে আছেন তার উপর, না জানি এভাবে বিয়ের ব্যবস্থা করার জন্য। কিন্তু এটা কিছু একটা নিয়ে মেয়েটা যে তার মনে প্রচুর কষ্ট পাচ্ছে তা তিনি বেশ বুঝতে পারছে। আচ্ছা, আহিলের সাথে কি এ নিয়ে কথা বলবেন তিনি? না, ব্যাপারটা ভালো দেখায় না। নিশিকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না। কথাগুলো ভাবতে ভাবতেই মেয়ের রুমে ঢুকলেন তিনি। আম্মু। তোমার সাথে আমার কোনো কথা নেই বাবা। কেন আম্মু? কেন জিজ্ঞেস করছো? আম্মু, তোমার মা বা শাশুড়ি কিন্তু কেউ জানে না আগের বিয়ের কথা। এর মধ্যে যদি আমি বিয়ের জন্য বাধা দেই, আহিলকে মেনে নিবে? সে তো অফিসিয়ালি তোমার হাজবেন্ড আরও 5 মাস আগে থেকেই। আমি বাধা দিলে ব্যাপারটা কি হতো বুঝতে পারছো তো? কি আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি আগের থেকে বেশ চুপচাপ হয়ে আছো। তোমাদের মধ্যে কি হয়েছে তা তো আমি জানি না, তবে তুমি চাইলে আমাকে বলতে পারো। এমনও হতে পারে আমি তোমাকে সে ব্যাপারে সাহায্য করতে পারি। এমনি বাবা, কোনো কারণ নেই। এভাবেই বাবা মেয়ের খাওয়ার পর্ব কথা বলতে বলতে চলল। এদিকে আহিলদেরও দুপুরে খাওয়া সম্পন্ন হয়ে গেল। আশরাফ সাহেব বের হওয়ার তাগদা দিতেই নাজমুল সাহেব কান্নায় ভেঙে পড়লেন। ভাই, আমার মেয়েটা মধ্যে থাকে, আমাকে ছাড়া একদম থাকতে পারে না।
আহা, নিশির এখন দুটো বাড়ি বেআই সাহেব। তার থাকার কোনো রেস্ট্রিকশন নেই, যখন যেখানে ইচ্ছা হবে থাকার জন্য চলে আসবে। আর তার সাথে সাথে না হয় আমরাও চলে আসবো বেড়াতে। আর বেআই, বউ আমি সারা শহর জাগিয়ে নিয়ে যাব। এখন না হয় কয়েকদিন আমাদের সাথে বেরিয়ে আসুক, কি বলেন? হালকা নীল আর গোলাপি কম্বিনেশনের একটা সিম্পল লং থ্রি পিস পরেছে নিশি। মাথায় হালকা গোলাপি জর্জেটের ওড়না দেওয়া, দু হাতের সোনার বালা, আর গলায় কানে সিম্পল হাফ নেকলেস আর দুল। একদম বউ বউ লাগছে পিচ্চিটাকে। আহিলকেও যেন এর কোনো অংশে কম লাগছে না। সাদা আর মেরুন কম্বিনেশনের পাঞ্জাবিতে ফটোগ্রাফার আনিয়ে বেশ কিছু ছবি তোলা হলো পরিবারের সবাইকে নিয়ে। ছবি পর্ব শেষ হওয়ার পরপরই বিদায়ের পালা শুরু হলো। নিশির কান্নার ধমকে সবকিছু যেন ছাপিয়ে যাচ্ছে আজ। নাজমুল সাহেবের সারা জীবনের সম্বল এই একটা মাত্র মেয়ে, যে সারা বাড়িতে প্রাণ সঞ্চার করত। আজ সে অন্যের ঘরে চলে যাচ্ছে, অন্যের শোভা হয়ে। মেয়েকে আষ্টে পিষ্টে ধরে যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাত ফসকে দূরে চলে যাবে। কলিজাটা যে খা খা করছে বড্ড। আজ যে মেয়ের কান্না থামানোর জন্য কোনো শব্দই তার কাছে অবশিষ্ট নেই। মায়ের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ ফুপিয়ে কেঁদে গেলেন, আর মা মেয়ে দুজনেই। মা, তোমায় একটু জড়িয়ে ধরতে দেবে? একটু ধরবো? মেয়ের এমন কথায় আর ঠিক থাকতে পারলে না মুমতাহার। নিমিষেই মেয়েকে নিজের সাথে জড়িয়ে ধরে রইল। বেশ শান্তি লাগছে বুকটায়, খাকা করছে না। আর মেয়েকে নীরবে জড়িয়ে ধরে বেশ বুঝিয়ে শুনিয়ে চোখের জল মুছিয়ে দিলেন তিনি। কিন্তু জল তো আর বাদ মানে না। বাবাকে রেখে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে। বাবার সাথে গা ঘেঁষে আড্ডা দেওয়া, কথায় কথায় গাল ফুলানো, এমন কিছু যে আর হবে না। এত কষ্ট কেন হচ্ছে বাবা? আমার যে অনেক কষ্ট হচ্ছে বাবা। নিশিকে প্রায় আত্মরা অবস্থায় করে নিয়ে গাড়িতে উঠালো আহিল। এভাবে কান্নাকাটি দেখে ফারাজ বেশ চটে গেছে। কয়েক দফা চিল্লাফাল্লা করে নিশিকে বের করে আনলো সে। মেয়েটার মাথায় এত চোট, এর মধ্যে এত কান্নাকাটি, কোনো মানে হয় এসবের? গাড়িতে উঠার পর আহিল নিশির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে নিয়ে বসলো। মেয়েটা এখনো মাঝে মাঝে কেমন ফুপিয়ে উঠছে। ড্রাইভার এর পাশের সিটে ফারাজ বসেছে, সে এখনো রাগে ফুঁসছে। আহিল, তুই তো জানিস নিশির হেলথ কন্ডিশন। ওকে এইভাবে প্যানিক হতে দিলি কি করে তুই? আর মাথায় যে একটা মেজর ইনজুরি আছে তা তুই জানিস না? এভাবে কান্নাকাটির ফলটা কি খুব ভালো হবে? আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। তোকে এত করে কল দিচ্ছিলাম, তোর তো কোনো পাত্তাই নেই। একবার ভাবলাম রান্না করলে কিছুটা ঠান্ডা হবে। একেবারে ঠান্ডা হয়ে যাবে। এর থেকে ভালো বুদ্ধি হয় নাকি? রিকুয়েলাস যত সব। দেখ আহিল, আমি নিশির ভালোর জন্যই বলছি। খোলাখুলি করে বলতে গেলে তোর ভালোর কথা বলছে। নিশির ভালো থাকাতেই তোর ভালো থাকা। আর ওর এইরকম প্যানিক হওয়ার বা হাইপার হওয়ার কোনোটাই ওর জন্য ভালো না। আমি বুঝেছি, কিন্তু এটাই তো ন্যাচারাল। আমি ওকে একদম গাছ থেকে দেখেছি, ও বাবার সাথে কতটা ক্লোজ। সেক্ষেত্রে আমি ওকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম আমার জানা নেই। বুঝলাম। নিশি কি এখানে কাঁদছে? না, ঘুমিয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর নিশিকে নিয়ে আহিলদের বাড়িতে পৌঁছালো। ততক্ষণে নিশির ঘুমটাও ভেঙে গিয়েছে। খুব সাধারণ ঘরোয়াভাবে বরণ করা হলো তাদের। শিমুল বেগম তো খুশি আর ধরছে না। আহিল নিশিকে ঘরে গিয়ে রেস্টের কথা বলে শিমুল বেগম এর রান্নার ঘরের দিকে এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে আহিল দাঁড়িয়ে পড়ল। তারপর সার্ভেন্টকে দিয়ে নিচের দক্ষিণ দিকের রুমে তাদের জিনিসপত্র শিফট করার কথা বলে সেদিকে এগিয়ে গেল। শিমুল বেগম কয়েকবার এসে পড়েছে। কেন তারা উপরে এত ঘর থাকতে নিচে থাকার সিদ্ধান্ত নিলেন? আহিল বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিল তার মাকে। আম্মু, নিশির এই অবস্থায় সিঁড়ি ভাঙাটা ঠিক হবে না। আর সেদিনের অ্যাক্সিডেন্ট। বুঝেছি, আর বলতে হবে না। তবে এই ঘরে কিছু কাজ করে নিতে হবে। বৃষ্টির দিনে জানালা আর বারান্দায়। এত কিছু ভেঙে বলতে হবে না আম্মু, আমি তো গেস্ট না। যা সমস্যা ঠিক করিয়ে নেওয়া যাবে। নিশকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সার্ভেন্ট দিয়ে ঘর ডেকোরেট করতে লেগে গেল আহিল। বেডরুমটা গুছিয়ে দিয়ে স্টাডি রুমের গুছানোর ডিরেকশন দিয়ে
নিজেই ফ্রেশ হতে চলে গেল। নিশি সবেমাত্র চুলে চিরুনি করছিল, তখন ড্রেসিং টেবিলে বসে আহিল ফ্রেশ হয়ে এসে নিশির পিছনে দাঁড়িয়ে টি শার্ট পরতে লাগলো। উদ্দেশ্য নিশিকে বিরক্ত করা। আয়না দেখে টি শার্ট পরতে হয়? না, বউ দেখে। নিশি টুল ছেড়ে দাঁড়িয়ে আহিলের দিকে খিটমিট করে তাকাতেই আহিল দুম করে নিশির ঠোঁটে চুমু এঁকে দিল। ব্যাপারটা এত জলদি হলো যে নিশি হতভম্ব হয়ে গেছে। আহিলের দিকে তাকাতেই ভ্রু নাচিয়ে দুষ্ট হাসি হেসে যাচ্ছে। আপনি একটা যাচ্ছে তাই। বেশ, নিশির কোমর জড়িয়ে ধরে বললাম, পায়ের ফ্র্যাকচারে কি অবস্থা? ব্যথা করছে? উফ, এত কান্নাকাটি করছিলে কেন? আপনি আমায় জোর করে 2 বার বিয়ে করেছেন। বেশ করেছি, বিয়ে করে আমি বউ ছাড়া থাকবো কেন? আমি কি অবিবাহিত নাকি? আহিলের কথাটা শুনে নিশি আহিলের দিকে তাকালো। আরে 7 দিন কিভাবে ছিলেন আপনি? না ফোন, না কোনো খোঁজ। এমন তো না যে ইমার্জেন্সি ছিল। তাহলে কথাগুলো ভাবতে ভাবতে নিশির চোখগুলো টলমল করছিল। আর এদিকে আহিল নিশির কপালে চুমু খেয়ে, এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করবে, চলো রেস্ট নেবে। আত্মীয় স্বজন না আসলেও শিমুল বেগম রাতের খাবারের জন্য বেশ রাজকীয় আয়োজন করলেন, হোক ঘরোয়া ভাবে। তারপরও তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখবেন না তিনি। তাই তো নিজ হাতে ছেলের বউকে সাজিয়ে দিতে এসেছেন তিনি। এই মেয়েটাকে তিনি নিজের ভাইপোর জন্য পছন্দ করেছিলেন, অথচ তার নিজের ছেলে যে এই মেয়েতে মন বিকিয়ে বসে আছে। ইস, কি ভিলেনের রোলটাই না করতে যাচ্ছিলেন নিজের অজান্তে। কথাগুলো ভাবতেই আপন মনে জিভ কেটে হেসে উঠলেন শিমুল বেগম। মা মেয়ে মিলে বেশ সাজিয়েছে নিশিকে। ঘন পার্পল কালারের একটা জামদানি শাড়ি, আর তার সাথে হালকা হাফ নেকলেস আর ছোট্ট দুল। বউ বরণে নিশিকে শিমুল বেগম মুক্তার লকেট সহ 2 ভরি ওজনের একটা চেন দিয়েছেন, সব সময় পরার জন্য। আর তার যা আছে সব তো তার বউ আর মেয়েরই, সেসব না হয় দেওয়া যাবে আস্তে ধীরে। নেকলেসের সাথে শ্বশুর শাশুড়ির দেওয়া চেন, আর হাতে মায়ের দেওয়া চুর আর ব্রেসলেট, আর ডান হাতের বাহুতে ময়ূরপঙ্খী বাজু। হালকা সাজে বেশ লাগছে দেখতে। আরফি চুলগুলো মাঝখানে সিঁথি করে দুদিকে টুইস্ট করে দিয়েছে। কপালে একটা ছোট লাল টিপ, তার সাথে চোখে কাজল। আয়নায় নিজেকে দেখে নিজেই খানিকটা চমকে গেল নিশি। কি আয়না এটা? এ তো একেবারে নতুন বউ। হ্যাঁ তো, সেও তো বউ, আহিলের বউ। কথাটা মনে উচ্চারণ করতে শীত তারা বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। এই যে নতুন এক অনুভূতি, যার বর্ণনা করা বেশ মুশকিল। কি একটা কাজে আহিল বের হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে, নিশিকে ঘুম পাড়িয়ে। রাত 8টা বাজতে চলল, অথচ ছেলের কোনো খবরই নেই। খুব চটে আছে শিমুল বেগম। ঘরোয়া আয়োজন, মেহমান বলতে নিশির পরিবার, ফারাজ আর সুহানা। নিশিকে সাজানো শেষ করে আরফি ধরে ধরে তাকে ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে এলো। বেশি হাঁটাচলা বারণ, কারণ পায়ের উপর প্রেশার পড়লে পা ফুলে যাবে, আর এতে হিত বিপরীত হবে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় নিশির। নিশিকে ড্রয়িং রুমে আনার 5 মিনিট পরে আহিল এসে পড়ল। সোফায় নিশিকে বসা থেকে থমকে গেল যেন। চোখাচোখি হতেই আহিল চোখ মেরে দিল নিশিকে, মুখে একটা দুষ্টু হাসি। এর মধ্যে শিমুল বেগমও চড়াও হলেন ছেলের উপর। বউকে ধমকে রেডি হতে পাঠিয়ে দিলেন তাকে। রাত 10টার মধ্যেই নিশির বাবা মা, রানী, ফারাজের সুহানা এসে উপস্থিত হলো। খাওয়া দাওয়া, আড্ডা, ছবি তোলা একই দমে জমিয়ে হলো। লোক সরগরম ছাড়াও এর থেকে একান্ত আপনজনদের নিয়ে অনুষ্ঠান করাটা যে এতটা আনন্দের, তা তো ভুলতেই বসেছে আজকালকার জাঁকজমকের কাছে। খাওয়া দাওয়া শেষে আহিলের বাবা তার মায়ের 7 নড়ি হাত দিয়ে ছেলের বুকে দোয়া করলেন। শিমুল বেগম দিলেন কোমরের বিছা আর 7 পাথরের নাকফুল। নিশির বাবা নাজমুল সাহেব আর মুমতাহার আহিলকে জামা প্যান্ট, হাতের ব্রেসলেট, গলার চেন, হাত ঘড়ি আর নাজমুল সাহেব এর বাবার স্মৃতি মণি পল্লবী পাথরের আংটিটা দিয়ে দোয়া করলেন। ফারাজ, সুহানা এবং তাদের সাথে আনা গিফট দিলেন। একে একে সব নিয়ম হবার পর ফ্যামিলি ফটো নিয়ে মেয়ের শ্বশুর বাড়ির কাছ থেকে বিদায় নিলেন নাজমুল সাহেব আর মুমতাহার। যাবার সময় নিশিদের ড্রাইভার আর দারোয়ানের খাবার প্যাক করে দিলেন।
সুহানা নিশিকে নিয়ে ঘরে চলে গেল। কেমন যেন হাঁপিয়ে উঠেছে মেয়েটা। নিশিকে তার ঘরে বসিয়ে বাইরে থেকে বের হতেই দেখলো ফারাজ আর আহিল দাঁড়িয়ে কথা বলছে। বেশ সাজিয়েছেন তো বাসর খাটটা ভাই, মানতে হবে চয়েস হচ্ছে আপনার। ফারাজ, তুমি কথা শেষ করে আসো, আমি ততক্ষণে আন্টির থেকে বিদায় নিয়ে নিই। সুহানাকে এগিয়ে যাবার কথা বলে ফারাজ আহিলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দুনিয়ার সবচেয়ে জাহিল বন্ধু হিসেবে বিবেচিত হলেও আজকে আমি কথাটা বলবই। আহিল বিস্ময় নিয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সিলিউজ intimacy breakup at least 1 month. I think her regular visiting doctor described this matter with you very poignantly. Yes, I am because I am a doctor. নষ্ট ব্রেন, মাথার মধ্যে শুধু এইসবই ঘুরঘুর করে। তোমার যে কন্ট্রোল কতটা আমি জানি তো নাকি? আহিল ফারাজের কথা বলতে বলতে রাত 12টা গড়িয়েছে। ফারাজ সুহানাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে মা বাবার সাথে কথা বলে ঘরে ঢুকলো। দরজা ভেরানো ছিল। আহিল হাতের ঘড়িটা খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের আয়নায় খাটের বাপাস ভালো করে দেখা যায় না। নিশি সেদিকটা শোয়ায় খুব একটা দেখা যাচ্ছে না। আজকে ফর্মাল ড্রেস আপ করেছিল আহিল। পদ্ম কালারের শার্ট আর তার সাথে ছাই রঙের ইজি প্যান্ট, পায়ে স্লিপার, হাতে কালো বেল্টের টিটান ঘড়ি, আঙুলে হাতের কবজিতে আর গলায় শ্বশুর বাড়ি থেকে দেওয়া উপহার। শার্টের বোতাম খুলতে খুলতে কাভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল আহিল। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে নিশির দিকে এগিয়ে গেল। নিশিকে দেখতে আহিল আপন মনে হেসে দিল। টাওয়ালটা ডিভানের উপর রেখে নিশির পাশে বসলো। পিচ্ছি দুবার বিয়ে করে ফেললাম, হিসের মধ্যে 2টা বাসর রাত পাওনা আমার। আনলাকিলি কোনো কিছুই হলো না সেরকম, আর কিছুই লাগবে না আমার। তুমি জলদি সুস্থ হয়ে ওঠো প্লিজ। সেদিন তো একবার নয় বহুবার মনে হয়েছে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে এইভাবে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি নিশু। তোমার সে রক্ত মাখা চেহারাটা মনে পড়লে এখনো দম বন্ধ হয়ে আসে আমার। আল্লাহ, তোমার মতো পিচ্ছিটাকে এইভাবে কষ্ট দিয়ে আমার ভালোবাসায় পরীক্ষা নিচ্ছে। সবকিছু ছাপিয়ে আমার শুধু তোমাকে চাই রে। কথাগুলো বলেই আহিল নিশির কপালে চুমু এঁকে দিল। নিশির পাশ থেকে উঠে হেয়ার ব্রাশ করতে করতে হুট করে বিদ্যুতের বেগে ড্রয়ারের দিকে এগিয়ে গেল আহিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো একটা 20-এর মতন বাজে। দাঁতের দাঁত চেপে ড্রয়ার থেকে মেডিসিনের বক্সটা বের করে হাতে নিল সে। তখন নিশিকে ঘুম পাড়িয়ে প্রেসক্রিপশন নিয়েই বের হয়েছিল মেডিসিন আনার জন্য। কিন্তু হলো কি, কথাগুলো ভাবতেই আহিল নিজের উপর বেশ চটে গেল। নিশির পাশে বসে পানের গ্লাসটা হাতে নিল। রাতের এই মেডিসিনটা খাবার পর মিস করার ব্যাপারে ডক্টরকে ব্যাপক সাবধানতা করে দিয়েছিলেন। নিশু, এই যে মেডিসিনটা খেয়ে নেবে, ওঠো প্লিজ পিচ্ছি। নিশির কোনো হেলদোল নেই, বরং ডাকার কারণে সে আরো আহিলের দিকে বাপাস ফিরে তার কোমর জড়িয়ে ধরে রইল। নিশু, এবার শুনলো যে কাঁধে ব্যথা লাগবে তো? আচ্ছা ঠিক আছে, মেডিসিনটা খেয়ে নাও লক্ষ্মীটি। খুব ঘুম পাচ্ছে। আমি কি ঘুমাতে বারণ করেছি? তুমি শুধু হাঁ করবে আর গিলবে। প্লিজ জান, এই মেডিসিন মিস করা যাবে না লক্ষ্মী আমার। নিশু ওঠো না রে, এত ঘুম হয় খাবার আগের মেডিসিনটাই? হবে না কেন? যে হারে মেডিসিন খাচ্ছে তার থেকে তো ভাতই মনে হয় কম খাওয়া হয়। আই নিশু পিচ্ছি, বাবু তোমার ঘুমের চরিত্র আমার হাড়ে হাড়ে চেনা আছে। বোমা বিস্ফোরণ হলে পথে যদি ঘুম কাটে। আহিল আর কথা না বাড়িয়ে নিশিকে সাবধানে উঠিয়ে নিজের বুকের উপর হেলান দিয়ে বসিয়ে দিল। মুখে জল কোনো মতেই নিচ্ছে না। রাগে আহিল নিশিকে দুবালিশ উঁচুতে শুইয়ে দিল। তারপর পানিটুকু নিজের মুখে নিয়ে গালে হাত দিয়ে চেপে ধরে ওর মুখে চালান করে দিল। তারপর ট্যাবলেট মুখে দিয়ে দিল। কিন্তু নাসুরবান্দা মেয়ে মেডিসিন মুখে নিয়েই ঘুমাচ্ছে। আহিল গালে চাপ দিয়েও ওর কোনো কাজ হচ্ছে না। গিল না রে বাবা, এত জ্বালাতন আমার বাচ্চাও বলবে না। কিসের কি, কে শুনে কার কথা? উপায় না পেয়ে নাক চেপে ধরল আহিল। 2 সেকেন্ড পরেই শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতেই গিলে নিল। নিশির কাণ্ড দেখে আহিল বেশ মজা পেল। 2 হাত দিয়ে গাল চেপে ধরে আঁকড়ে ধরল নিশির ঠোঁট।
বেশ গভীরভাবে চুমু খাবার পর ঝটপট করে উঠে দাঁড়ালো আহিল। নিজেকে আটকানোটা যে খুব জরুরি। নিশিকে ঠিকভাবে শুইয়ে হাতের নিচে অ্যাডজাস্ট পিলো আর পায়ের নিচে দুটো বালিশ দিয়ে দিল। মাথার নিচে দুটো বালিশ থেকে একটা সরিয়ে ঠিকঠাক করে দিয়েছে সে। পিঠের নিচের অ্যাটাচড পিলোটা আনতে ভুলে গেছে আহিল। এখানে যা আছে তা দিলে উঁচু হয়ে হিতে বিপরীত হবে, তাই আর দিল না। বালিশ সেট করে দিয়ে কাঁধ থেকে শাড়ির পিনটা খুলে দিল। ঘুমের যা ছিঁড়ি, শাড়ি ছিঁড়ে না, পিন গায়ে বিধিয়ে বসে। নিশিকে ঠিকভাবে শুইয়ে দিয়ে বেড সাইড লাইট অফ করে লো পাওয়ারের এলইডি জ্বালিয়ে দিয়েছে। নিশি অ্যাক্সিডেন্ট করার পর আহিল কখনো রাতে ঘুমানোর সময় লাইট অফ করে না। বিছানায় শুয়ে গা এলিয়ে দিল আহিল। সারাদিনের ধকলে গা এলিয়ে মনে হচ্ছে জীবনের পরম সুখ পেয়েছে সে। নিশির দিকে তাকিয়ে আছে আহিল। কতদিন পর একসাথে এক বিছানায় পিচিটের সাথে শুয়েছে। এসব ভাবতে ভাবতে আহিল গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু মাঝরাতে ঘুমের ঘোরে মনে হচ্ছে কে যেন কান্না করছে, আর তার উপর আহিল তার টি শার্টে টান অনুভব করছে। ঘুমের কারণে চোখ খুলতে ইচ্ছে করছে না আহিলের, কিন্তু কান্নাটা মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। চোখ মেলে নিশির দিকে তাকাতেই দেখলে ঘুমের ঘোরেই আহিলের গেঞ্জি ধরে টেনে টেনে কান্নাকাটি করে যাচ্ছে। নিশিকে এভাবে কাঁদতে দেখে ধক করে উঠল আহিলের ভিতরেরটা। ঘুমের মধ্যে এইভাবে কাছে কেন?